গল্পের নাম হল জিনের সাথে সংসার, লেখক রাকিবুল ইসলাম। চলুন শুরু করা যাক। নীল আকাশের নিচে সবুজে ঢাকা বিস্তীর্ণ খোলা মাঠ। মাঠের দক্ষিণ পাশে ঠায় দাঁড়িয়ে আছে একটা বড় 3 তলা বিশিষ্ট ভবন। মূলত এটি একটি মাদ্রাসা। এই মাদ্রাসায় কিতাব তালিম নিতে দূর দূরান্ত থেকে আসে অনেক ছাত্র। মাদ্রাসায় ছাত্রদের থাকা খাওয়ার ব্যবস্থা সবই আছে। বিকেল হলেই মাদ্রাসার মাঠে খেলতে বের হয় ছাত্ররা। সবাই হই হুল্লোড় ব্যস্ত থাকলেও সিফাত সব সময় আলাদা থাকে। মাঠের দক্ষিণ পাশের একটা কোণে বিরাট আকৃতির এক আম গাছ আছে। সেই গাছের নিচে বসে একা একা কে যেন কথা বলে সে। কেউ তার পাশে গেলেই রাগ করে। অন্যান্য সময় সবার সাথে মিশলেও বিকেলের ওই সময়টা সে অন্যরকম থাকে। প্রথম দিকে অন্যরা তাকে খেলার জন্য টানলেও এখন কেউ আর তাকে খেলার কথা বলে না। বিকেলের এই সময়টা সবাই সিফাতের কাছ থেকে দূরেই থাকে। সিফাতের উচ্চতা 5.5 ফুটের মতো, গায়ের রং একদম ফর্সা, অদ্ভুত নীল রঙের চোখ। এরই সাথে তার অদ্ভুত নীল রঙের চোখের মণি দুটো তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। অন্যদিকে পড়ালেখায় তীক্ষ্ণ মেধাবী হওয়ায় শিক্ষকেরা তাকে স্নেহ করেন। এইদিকে শহরের মেয়ে নাবিলা 2 দিন হলো গ্রামে এসেছে। শহরেই বড় হয়েছে সে, তাই পর্দা করা তো দূরেই থাক, শার্ট প্যান্ট পরে গ্রামে চলাফেরা করে। এ নিয়ে গ্রামের লোকদের মধ্যে চলতে থাকে কানাকানি। অবশেষে নাবিলার চাচা শমশেদ আলীকে পঞ্চায়েতে ডেকে বলা হয় যে যদি তার ভাতিজি এমনভাবে চলাফেরা করে তবে তাদের এক ঘরে করে দেওয়া হবে। শমশেদ আলী অনেক কষ্টে ভাতিজিকে বোঝালেন। তারপর থেকে এখন সেই তার চাচাতো বোন মানে মৌমিতার সেলোয়ার কামিজ পরেই গ্রামে ঘুরে দেখতে বের হয়। সাথে তার চাচাতো বোন মৌমিতাও থাকে। গ্রামের সবুজ শ্যামল পরিবেশ খুব ভালো লাগে তার। মাঝে মাঝে নাবিলার গ্রামেই থেকে যেতে ইচ্ছে করে, তবে গ্রামে তো আর ভার্সিটি নেই, তাই এখানে থাকার ইচ্ছাটা তার পূরণ হয় না। তবে সে মনে মনে ঠিক করেছে পড়ালেখা শেষ করে গ্রামে চলে আসবে একেবারের জন্য। শহরের ওই যান্ত্রিক জীবনে একদম অধিষ্ঠ সে। ধুলোবালি আর গাড়ির প্যাপু শব্দ একদম বিরক্তকর। অথচ গ্রাম কত সুন্দর, কোনো দূষণ নেই। সকালে ঘুম থেকে ওঠার পর কি যে ভালো লাগে। চারদিকে পাখিদের পাকপাকালি, মানুষের ছুটে চলা, ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু, কি যে ভালো লাগে তার তা বলে বোঝানো যাবে না। গোধূলির মুহূর্তে নাবিলা আর মৌমিতা গ্রামের পথ ধরেই হাঁটছিল। হাঁটতে হাঁটতে তারা একসময় ওই মাদ্রাসার মাঠে গিয়ে পৌঁছালো। মাদ্রাসার মাঠে খেলাধুলা করছে ছাত্ররা। মাদ্রাসা ভবনের চারদিকে সারিবদ্ধভাবে ফুল গাছ লাগানো। ফুল মানেই নাবিলার ক্রাশ। ফুল দেখলেই সে ফুলের সাথে ছবি উঠাবেই। এভাবে মাদ্রাসার মাঠে ফুলবাগান দেখে মৌমিতাকে বলল, এই মৌমিতা, আয়না রে, ফুলের সাথে কিছু ছবি তুলি। তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ, এইটা একটা মাদ্রাসা, এখানে ঢোকা যাবে না। আরে আজব তো, কেন ঢোকা যাবে না? নিষেধ আছে নাকি? না, ঠিক নিষেধ নয়, তবে কোনো প্রয়োজন ছাড়া এই মাদ্রাসায় কোনো মহিলা প্রবেশ করে না। আমি ওই ফুলের কাছে যাবই, তুই এলে আয়, না এলে নাই। এই বলে নাবিলা মাদ্রাসার গেটে প্রবেশ করে মাঠের মাঝ বরাবর হাঁটতে শুরু করল। মাদ্রাসার ছাত্ররা মাঠে ফুটবল খেলছিল। নাবিলার সেদিকে কোনো খেয়ালই নেই, সেই হাঁটছে তো হাঁটছেই। মাদ্রাসার এক ছাত্র ফুটবলের লাথি দিতেই বল সজোরে গিয়ে পড়ল নাবিলার মাথায়। অমনি নাবিলা মাটিতে পড়ে গেল। মৌমিতা দৌড়ে গেল নাবিলার কাছে। বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে নাবিলা, নাক দিয়ে রক্ত ঝরছে। অনেক জোরেই আঘাত পেয়েছে মাথায়। এইদিকে মাদ্রাসার বড় কয়েকজন ছাত্র পানি এনে নাবিলার মাথায় দিতে শুরু করল। অন্যরা ভয়ে আটসাট হয়ে মাদ্রাসার মাঠের এক প্রান্তে জড়ো হয়ে আছে। নাবিলার মাথায় পানি ঢালতে ঢালতে নাবিলার জ্ঞান ফিরেছে। মাদ্রাসায় শিক্ষকরা তখন অফিস কক্ষে কাজ করছিলেন। সোহান দৌড়ে গিয়ে শিক্ষককে খবর দিল। ছাত্রদের জটলা আর দৌড়দৌড়ি দেখে সিফাত গাছের নিচ থেকে উঠে মাঠে এসে দেখল নাবিলা মাটিতে পড়ে আছে, তার নাক দিয়ে রক্ত ঝরছে। অতঃপর সিফাত নাবিলার পাশে গিয়ে বসল। নাবিলার নাকে হাত দিয়ে চোখ বন্ধ করে কিছু একটা পড়ল। সাথে সাথেই নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে গেল, আর নাবিলার জ্ঞানও ফিরে আসলো। উপস্থিত সবাই এটা দেখে অবাক। মাদ্রাসার ছাত্ররা একজন আরেকজনের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। নাবিলার জ্ঞান ফেরার পর সে পানি খেতে চাইল। পানি খাওয়ার পর তার চোখ গেল সিফাতের দিকে। এমন সুন্দর মানুষ সে আর আগে কোনোদিন দেখেনি। এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সিফাতের দিকে। চোখের মনি দুটো হালকা নীল, ফর্সা গায়ের রং, ঘন কালো চুল,
এক পলকেই নাবিলা ছেলেটির প্রেমে পড়ে গেল। এদিকে মাদ্রাসার শিক্ষকেরা 3 তলা থেকে নিচে নেমে মৌমিতা আর নাবিলাকে দেখেই জিজ্ঞেস করলেন তারা এখানে কেন। মৌমিতা শিক্ষককে সব খুলে বলল। সব কথা শুনে মাদ্রাসার শিক্ষক বললেন, যেহেতু উনি শহরের মেহমান তাই মাদ্রাসা ঘুরে দেখতেই পারেন, তবে মাদ্রাসায় পর্দার সহিত আসতে হবে। শিক্ষকের কথায় মৌমিতা মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক একটি জবাব দিয়ে বিদায় নিল। ফেরার পথে নাবিলা মৌমিতাকে বলল, এই শোন না, আমার সাথে যে এমন একটা ঘটনা ঘটেছে তা কিন্তু বাসায় বলিস না। আমার বলতে হবে না, তুই যা জোরে আঘাত পেয়েছিস, রাতে না হয় তোর আবার ব্যথা শুরু হয়ে জ্বর উঠে যায়, আমি সেটাই ভাবছি। আরে না না, কিছুই হবে না, আমি এখনো কোনো ব্যথাই পাইনি, অনুভবও করছি না। যাই হোক, কিছু না হলেই ভালো। কথা বলতে বলতে দুজন পৌঁছে গেল বাড়িতে। এরপর হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে প্রবেশ করল। চারদিক থেকে ভেসে এলো মাগরিবের আজানের ধ্বনি। মৌমিতা ওজু করে নামাজে দাঁড়ালো। নাবিলা অবশ্য নামাজ পড়ে না, শহরের মেয়ে, আধুনিকতাই বড় হয়েছে সে, তাই সে নামে মাত্রই মুসলমান। নামাজ, কোরআন এগুলো তার জানাই নেই। রাতে খাওয়া দাওয়া শেষ করে মৌমিতা আর নাবিলা ঘুমোতে গেল। দুজনেই একই বিছানায় ঘুমায়। কিছুক্ষণ মোবাইল হাতে নিয়ে ফেসবুকে ঘাটাঘাটি করল। মৌমিতা একটি ছেলের সাথে চ্যাট করছে। ছেলেটির নাম সামির, পরিচয় ফেসবুক থেকেই। মৌমিতার সাথে ভালোই সম্পর্ক হয়ে উঠেছে সামিরের। আজ প্রায় 2 মাস যাবৎ তাদের কথা হয়। প্রতি রাতে তাদের মধ্যে কথা না হলে দিনটাই যেন মাটি। নাবিলাও তার ফোন নিয়ে শুয়ে আছে, তবে ফেসবুকে নয়, সে আছে ইউটিউবে। সারা দিন রাত সে ইউটিউবে এটা ওটা দেখে। বিশেষ করে ফানি ভিডিও আর ভূতের ছবি তার বেশি প্রিয়। আজও সে ভূতের ছবি দেখছিল। ছবির মধ্যে হঠাৎ করেই ভূত চরিত্রে একজনার নীল চোখ দেখে তার সিফাতের কথা মনে পড়ে গেল। সে মৌমিতাকে বলল, এই শুনছিস? মৌমিতা চ্যাটিং করতে করতেই বলল, বল। বলছিলাম কি, কাল একবার মাদ্রাসায় যাব। মৌমিতা তখন বড় বড় চোখ করে নাবিলের দিকে তাকিয়ে বলল, কি মাদ্রাসায় যাবে? মানে তোর কি মাথায় ভূত চেপেছে নাকি রে? কেন বলতো? কেন মানে কি? আজকে তো কি একটা কাণ্ড ঘটলো, ভুলে গেছিস? হ্যাঁ, ভাগ্যিস তোর কিছুই হয়নি, না হলে বাবা আমাকে মেরেই ফেলতো। আরে হয়নি তো কিছু, তাহলে এত চিন্তা করছিস কেন তুই? তাই বলে কালকে আবার যাবি? আসলে হয়েছে কি, ওই আজকে তো ফুলের সাথে ছবি ওঠানোটাই হয়নি, তাই যেতে চাচ্ছিলাম। আচ্ছা শুয়ে পড়তো, পরে দেখা যাবে। নাবিলার সাথে কথা শেষ করে মৌমিতা একটি সেলফি তুলল। নাবিলা দেখেই বলল, কিরে এই ঘুমানোর সময় সেলফি তুলছিস যে? আরে সামির চেয়েছে তাই সেলফি তুলে নিলাম তাকে দেয়ার জন্য। নাবিলা বালিশটা সোজা করে বালিশে পিঠ লাগিয়ে নীল চোখের ভূতটাকে দেখতে লাগলো আর সিফাতের কথাই ভাবতে লাগলো। কিছুক্ষণ পরেই দেখলো মৌমিতা তার গায়ের টি শার্ট খুলে সেলফি নিচ্ছে। এটা দেখে সে টান দিয়ে মৌমিতার হাত থেকে মোবাইলটা এনে দেখলো ছেলেটি মৌমিতার কাছে তার নগ্ন বুকের ছবি চেয়েছে। নাবিলা মৌমিতার ফোন থেকে ছবি ডিলিট করে বলল, তুই এই ছেলেটিকে দেখেছিস কখনো? না। কতদিনের পরিচয়? এই তো 2 মাস হলো। 2 মাসে কতবার তুই এমন ছবি তাকে দিয়েছিস? এই না না, এর আগে সে চায়নি, আজকেই চেয়েছে। তাই বলে চাইলেও আর তুই দিয়ে দিবি? এটা কেমন কথা? আসলে আমি তো তাকে ভালোবাসি, তাকে বিয়ে করব, তাহলে ছবি দিলে সমস্যা কি? দেখ মৌমিতা, তুই ধর্মকর্ম আমার থেকে ভালো জানিস, ভালো বুঝিস, তুই তো নামাজ পড়িস, তাহলে এই কাজে সায় দিলে কিভাবে? হ্যাঁ। এরপর নাবিলা মৌমিতাকে ঢাকায় তার এক বান্ধবীর সাথে ঘটে যাওয়া ঘটনা বলল, যে এমনভাবেই বিশ্বাস করে বয়ফ্রেন্ডকে নিজে গোসল করার ভিডিও দিয়েছিল। কোনো কারণে তাদের ব্রেকআপ হয়ে যায়। তখনই ছেলেটা মেয়ের ভিডিও ফেসবুক, ইউটিউব সহ অনেক জায়গায় ভাইরাল করে দেয়। লজ্জায় অপমানে মেয়েটা গলায় দড়ি দিয়েছিল। এইদিকে তার পরিবার মানুষের কানা ঘোষায় সেখানে আর বেশি দিন থাকতেই পারেনি, অন্য জায়গায় চলে গিয়েছিল। নাবিলার কাছ থেকে এইসব শুনে মৌমিতা বলল, ধন্যবাদ তোকে, অনেক বড় একটা ভুলের হাত থেকে আজ আমাকে বাঁচিয়ে দিলি। মৌমিতা আবার ফোন হাতে নিয়ে দেখল ছেলেটি মেসেজ করেই যাচ্ছে। এই কি হলো, একটা ছবি দাও না, আমরা তো স্বামী স্ত্রীর মতোই। মৌমিতা রিপ্লাই দিল, আগে বিয়ে হোক, পরে যা ইচ্ছা দেখে নিও। এরপর যদি কোনোদিনও আমার কাছে এমন ছবি চাও তাহলে সেই দিনই আমাদের সম্পর্কের শেষ দিন হবে। মৌমিতার এমন রিপ্লাই পেয়ে ছেলেটি মেসেঞ্জারে রাগান্বিত ইমোজি দিয়ে বলল, ছবি না দিলে আমি রিলেশন শেষ করে দিব। নাবিলা মেসেজটি দেখে বলল,
দেখলি তো, সে তোকে নয়, তোর শরীর চায়, এর সাথে সম্পর্ক রাখিস না। মমিতা সামিরের মেসেজের কোনো রিপ্লাই দিল না। সামির আরও কয়েকবার মমিতাকে মেসেজ দিয়ে যখন রিপ্লাই পায়নি তখন তাকে ব্লক করে দিল। সামির যখন মমিতাকে ব্লক করল, মমিতার বুকের ভিতর কেমন একটা মোচড় দিয়ে উঠল। নাবিলাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মমিতা। নাবিলা সান্ত্বনা দিয়ে বলল, কার জন্য কাঁদছিস তুই? ওই ছেলেটার জন্য? কাঁদিস না, তাকে ভুলে যেতে পারলেই তোর জন্য ভালো হবে। মৌমিতা চোখের পানি মুছতে মুছতে বলল, তুই ঠিক বলেছিস, তাকে ভুলে যাব, সত্যি ভুলে যাব। এরপর মৌমিতা তার টি শার্ট গায়ে দিয়ে শুয়ে পড়ল। নাবিলাও বালিশে মাথা লাগিয়ে শুয়ে পড়ল। নাবিলা সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিল। মৌমিতা তখনও ঘুমিয়ে আছে। অন্যদিকে ফজরের নামাজ পড়লেও আজ সে ফজরের নামাজ পড়েনি। রাতে অনেক দেরিতে ঘুমিয়েছিল, তাই সকালে উঠতে পারেনি, এখনো ঘুমাচ্ছে। নাবিলা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মৌমিতাকে ডাক দিল। নাবিলার ডাক শুনে মৌমিতা চোখ খুলে বলল, কিরে, এত সকাল সকাল ডাকছিস কেন? নাবিলা বলল, এত সকাল মানে? দেখছিস কয়টা বাজে? মৌমিতা চোখ বন্ধ থাকা অবস্থায় বলল, কয়টা বাজে রে? 9টা বেজে গিয়েছে। নাবিলার কথা শুনতেই মৌমিতা উঠে বসে মোবাইল হাতে নিয়ে সময়টা দেখে নিল। সত্যি তো 9টা বেজে গেছে। মৌমিতা তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায় করে নিল। নামাজ শেষ করার পর নাবিলা বলল, কিরে, এখন কিসের নামাজ পড়লি তুই? কিসের নামাজ আবার? ফজরের নামাজ পড়লাম। এখন নামাজ পড়লে কি হবে? হবে না কেন? নামাজ কাজা হয়ে গেছে ঠিক, তবে নামাজ হবে। ইসলামে বলা হয়েছে, যদি ঘুমের কারণে তোমাদের নামাজ কাজা হয়ে যায় তবে যখনই জাগ্রত হবে তখনই নামাজ আদায় করে নিও। তুই তো অনেক কিছুই জানিস রে, মুসলমান হিসেবে তোরও কিন্তু জানা উচিত এগুলো। কথা বলতে বলতে মৌমিতা জায়নামাজ গুছিয়ে রেখে দিল। এরপর নাস্তা সেরে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। মৌমিতা স্থানীয় একটি মহিলা কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আর নাবিলা ঢাকায় একটি কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। মৌমিতা কলেজে চলে গেলে নাবিলা একা হয়ে যায়, তাই আজ সে মৌমিতার সাথে কলেজে যাবে। মহিলা কলেজ হলেও ক্লাসরুমে বহিরাগতদের অনুমতি নেই, আর সেই জন্যই নাবিলা মৌমিতার একটি বোরকা পরে মুখে নেকাব বেঁধে নিল। এরপর দুজনেই রওনা হলো কলেজের উদ্দেশ্যে। কলেজের ক্লাসে কেউ মাসেও একবার যায় না, তাই নাবিলাকে নিয়ে কেউ ততটা মাথা ঘামালো না। ক্লাস শেষ করে দুজনেই কলেজ থেকে বের হলো। এরপর একটি ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেয়ে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। নাবিলা মৌমিতাকে বলল, এই শোন না রে, চল না ওই মাদ্রাসায় একটু যাই। আচ্ছা, তোর মাথায় কি কোনো ভূত চাপলো নাকি? বুঝলাম না। হ্যাঁ, সত্যি কথাটা তোকে বলেই ফেলেই, আর তোকে না বললে বলবোই বা কাকে? তুই তো আমার একমাত্র বেস্ট। আচ্ছা আচ্ছা বল, কি তোর এমন সত্যি কথা? আসলে হয়েছে কি, আমি না ওই ছেলেটার প্রেমে পড়ে গিয়েছি। মৌমিতা অবাক হয়ে নাবিলার দিকে তাকিয়ে বলল, কোন ছেলেটার? আরে ওই ছেলেটার, যে মাদ্রাসায় যেই ছেলেটা আমার পাশে বসেছিল, নীল চোখওয়ালা। ছেলেটা তোকে পছন্দ করবে তো? কেন করবে না? ঢাকায় আমার কলেজের ছেলেরা আমার পেছন পেছন ঘুরে সারাদিন। আরে কলেজের ছেলেরা ঘুরতে পারে, তবে মাদ্রাসার ছেলেরা ঘুরবে কিনা সন্দেহ আছে। তাও যদি একটু পর্দা টর্দা করতি তাহলে নয় একটা কথা ছিল। তুই তো মডার্ন ভাবে চলাফেরা করিস। মমিতার কথা শুনে নাবিলা বলল, তা অবশ্য ঠিক বলেছিস, তবে ওকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। তা ভালো। আচ্ছা চল মাদ্রাসার দিকেই যাই, দেখি তোর প্রেমিক পুরুষ সম্পর্কে কিছু জানা যায় কিনা। এরপর দুজনেই রওনা হলো মাদ্রাসার উদ্দেশ্যে। ঘড়িতে তখন বিকেল 3টা। মাদ্রাসায় খাবারের বিরতি। মাদ্রাসার প্রধান ফটকের কাছে যেতেই দেখল 10-12 বছরের একটি ছেলে ফটক দিয়ে বের হচ্ছে। নাবিলা ছেলেটাকে ডাক দিল। নাবিলার ডাক শুনে ছেলেটি কাছে আসলো। নাবিলা তাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? ছেলেটি উত্তর দিল, ইমরান খান। আচ্ছা, তোমাদের মাদ্রাসায় যে একটি ছেলে আছে না, যে নীল চোখওয়ালা, তার নাম কি? কার কথা বলছেন? সিফাত ভাই? তার নাম কি সিফাত? আমাদের এই মাদ্রাসায় শুধু সিফাত ভাইয়ের চোখটাই নীল। তার বাড়ি কোথায়? জানি না। কেন, তার সাথে কি কথা হয় না? সিফাত ভাইয়া অপ্রয়োজনে কারোর সাথে কোনো কথাই বলে না, দু একটা কথা বলে হয়তো। আর আমরা যখন বিকেলে খেলাধুলা করি তখন সে ওই আম গাছটার নিচে বসে একা একা কি যেন করে, কেউ কাছে গেলেই তখন প্রচণ্ড রাগ করে। ছেলেটির কথা শুনে নাবিলা বেশ চিন্তায় পড়ে গেল। এরপর মৌমিতাকে বলল,
এই চল বাড়িতে যাই। এরপর দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মৌমিতা আর নাবিলা হাঁটছে বাড়ির পথে। হাঁটতে হাঁটতে নাবিলা মৌমিতাকে বলল, কিরে, তোর কি মনে হয়, ছেলেটাকে পটাতে পারবি কি? বুঝতে পারছি না, যা শুনলাম তাতে মনে হচ্ছে না। ছেলেটার সাথে যদি একবার কথা বলতে পারতাম। এত চিন্তা করিস না তো, কপালে থাকলে এমনিতেই পেয়ে যাবে। কথা বলে হাঁটতে হাঁটতে তারা বাড়িতে পৌঁছে গেল। এরপর তারা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ল। সারাদিন অনেক খাটাখাটি করেছে দুজনেই বেশ ক্লান্ত। তখন রাত 12:30। শুনশান চারদিক। রাতের নিস্তব্ধতা ভেঙে দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। মৌমিতার বাবা শমশেদ আলী শহর থেকে বাড়িতে ফিরছিলেন। রাত বেশি হওয়ায় রাস্তায় গাড়ি ঘোড়াও তেমন একটা ছিল না ওখানে। তাই স্থানীয় বাজার থেকে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। হাতে একটি ব্যাগে কৃষি ক্ষেতের জন্য কিছু কীটনাশক, সার আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। আকাশে অর্ধচন্দ্র, ছড়াচ্ছে জ্যোৎস্নার আলো। মাদ্রাসার কাছে আসতেই শমশেদ আলীর অন্যরকম একটা অনুভূতি হতে লাগলো। কেমন জানি একটা ভয় ভয় লাগছে তার। শমশেদ আলী গভীর রাতে নদীতে মাছ শিকার করতে যায়, কিন্তু এই রকমটা এর আগে কোনোদিন অনুভব হয়নি। মনে মনে দোয়া দরুদ পড়তে পড়তে হাঁটতে লাগলো সে। হঠাৎ করে তার চোখ গেল মাদ্রাসার আম গাছটার দিকে। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে গাছের উপর 3টা সাদা কাপড় পরা মানুষ দেখা যাচ্ছে। এত রাতে গাছের ডালে এই মানুষগুলো কারা? শমশেদ আলী ধীরে ধীরে গাছের কাছে গেল। গাছটি মাদ্রাসার দেয়াল থেকে প্রায় 10 ফুটের মতো দূরে, তাই বেশি কাছে যাওয়াও সম্ভব হয়নি। শমশেদ আলী দূর থেকেই বলল, এই তোমরা কারা? এই গাছে এত রাতে কি করছো? শমশেদ আলীর কথা শুনতেই তাদের একজন মাথা ঘুরিয়ে পিছনে তার দিকে তাকালো। বড় নীল দুটি চোখ, রক্তশূন্য মুখ। শমশেদ আলীর চোখে চোখ পড়তেই একজন গাছ থেকে এক লাফে শমশেদ আলীর কাছে চলে এলো। শমশেদ আলী শুধু একবার জোরে চিৎকার করল, ভূত বাঁচাও! আর কিছু বলতে পারল না। জিনটা তার গলা চেপে পড়ল। মাদ্রাসার একজন শিক্ষক 3 তলায় তার রুমে বসে কাজ করছিলেন। রুমটা আমগাছটার কাছাকাছি হওয়ায় তার কানে শমশেদ আলীর সেই চিৎকারের আওয়াজ পৌঁছালো। তিনি সাথে সাথে একটি টর্চ লাইট হাতে নিয়ে বের হলেন রুম থেকে। আমগাছটার দিকে টর্চের আলো ফেলতেই তিনি দেখতে পেলেন 3টি আগুনের ফুলকি আকাশের দিকে উড়ে যাচ্ছে। দেয়ালের বাইরে লাইটের আলো ফেলতেই দেখতে পেলেন একজন মানুষ পড়ে আছে সেখানে। তিনি অন্যদের সাথে সাথেই ডাক দিলেন আর দেয়ালের বাইরে গিয়ে অচেতন শমশেদ আলীকে তুলে মাদ্রাসার ভেতরে নিয়ে গেলেন। শমশেদ আলীর বাড়িতে ফিরতে দেরি হচ্ছে দেখে বাড়ির সবাই টেনশনে পড়ে গেল। অপরদিকে তার মোবাইল ফোনটাও বন্ধ, তাই তার সাথে যোগাযোগও করতে পারছেন না। নাবিলা আর মৌমিতা তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টাই করে যাচ্ছে, কিন্তু বারবারই ফোন সুইচ অফ বলছে। টেনশনে সবার চোখের ঘুম উড়ে গিয়েছে। মৌমিতার কোনো ভাই নেই, বাসায় ছেলে মানুষ বলতে মৌমিতার বাবা, তাই তারা কোনো দিশা পাচ্ছে না কি করবে বা কি করবে না। এই গভীর রাতে কোথায় গিয়ে খুঁজবে তাকে? এদিকে শমশেদ আলীর যখন জ্ঞান ফিরল তখন রাত প্রায় 2টা। চোখ মেলে চারদিকে সে তাকালো, নিচু স্বরে বলল, একটু পানি খাবো। মাদ্রাসার শিক্ষক ওনার কক্ষে থাকা বোতল থেকে তাকে পানি খেতে দিলেন। পানি খাওয়ার পর সে আবারও অচেতন হয়ে পড়ল। তার জ্ঞান ফিরেছে দেখে মাদ্রাসার শিক্ষকরাও কিছুটা নিশ্চিত হলেন। তারা আস্তে আস্তে গিয়ে ঘুমিয়ে পড়লেন। চারদিক থেকে ভেসে এলো ফজরের আজানের সুর। বিছানার একপাশে বসে আছে মৌমিতা আর নাবিলা, অন্য পাশে মৌমিতার মা। পাশের রুমে ঘুমাচ্ছে মৌমিতার বোন সুস্মিতা। সুস্মিতার বয়স সবেমাত্র 10 বছর। এত কিছু বোঝার বয়স তার হয়নি, তাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মৌমিতা বিছানা থেকে নেমে উজু করতে গেল, সাথে নাবিলাও গেল। মৌমিতাকে দেখে দেখে সেও উজু করল। মৌমিতার সাথে জায়নামাজে দাঁড়িয়ে তাকে অনুকরণ করে নামাজ পড়ল। মৌমিতা নামাজ শেষ করে কাঁদতে কাঁদতে বাবার জন্য দোয়া করল। তার বাবা যেন সহি সালামতে বাড়ি ফিরে আসেন, সে এইটুকুই চায়। দোয়াতে থাকা অবস্থাতেই মৌমিতার ফোনে কল আসে অপরিচিত নাম্বার থেকে। মৌমিতা ফোনটা ধরবে কি না ভাবতে পারছে না। নাবিলা বলল, কিরে ফোন ধরছিস না কেন? না মানে অপরিচিত নাম্বার, তাই ভাবছি ধরবো কিনা। তুই রিসিভ কর, এমনও তো হতে পারে আঙ্কেলের কোনো খবর দেওয়ার জন্যই কেউ ফোন দিয়েছে। নাবিলার কথা শুনে তাড়াতাড়ি করে মৌমিতা বলল, হ্যাঁ তুই ঠিক বলেছিস। এই বলে সেই ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে একজন বলল, হ্যালো, আমি ফুরকানিয়া মাদ্রাসা থেকে বলছি। আপনার বাবা আমাদের মাদ্রাসায়, এসে ওনাকে নিয়ে যান।
এই বলে উনি ফোনটা কেটে দিলেন। নাবিলা মৌমিতাকে জিজ্ঞেস করল, কিরে, কে ফোন দিয়েছিল? মাদ্রাসার শিক্ষক। বাবা নাকি মাদ্রাসায় আছে। মাদ্রাসায়? কিন্তু ওখানে কেন? জানি না, উনি তো কিছু বলার আগেই ফোনটা কেটে দিলেন। এরপর মৌমিতা জায়নামাজ গুছিয়ে মাকে গিয়ে তার বাবার খবর জানালো। খবরটি শুনে উনিও যেন দুশ্চিন্তামুক্ত হলেন। এরপর গায়ে বোরকা দিয়ে তিনজনই মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলেন। মাদ্রাসার এরিয়ার মধ্যে প্রবেশ করতেই নাবিলার হার্টবিট যেন বেড়ে গেল। একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো তার। এমনটা এর আগে কখনো হয়নি। কেন হচ্ছে এমন? মৌমিতা আর তার মা মৌমিতার বাবার খোঁজে মাদ্রাসার ভেতরে হন হন করে চলে গেল। নাবিলা খুবই ধীরে ধীরে হাঁটছে। তার ব্যাকুল চোখ খুঁজে বেড়াচ্ছে সেই সুদর্শন পুরুষকে। কোথায় সে? চারদিকে বাচ্চারা ছুটোছুটি করছে, তবে সেই ছেলেটিকে দেখা যাচ্ছে না। মৌমিতার আর তার মাকে একজন হুজুর মৌমিতার বাবা যে রুমে আছে সেই রুমটি দেখিয়ে দিলেন। মৌমিতা পিছনে ফিরে দেখল নাবিলা অনেক পেছনে ধীরে ধীরে হাঁটছে আর এদিক ওদিক তাকাচ্ছে। মৌমিতা নাবিলাকে ডাক দিয়ে বলল, নাবিলা, ওইখানে কি করছিস? তাড়াতাড়ি আয়। এই বলে মৌমিতা মাদ্রাসার ভেতরের রুমে তার বাবার কাছে চলে গেল। মৌমিতার ডাক শুনে নাবিলাও দৌড়ে তার কাছে যেতে লাগলো। মাদ্রাসার বারান্দায় ওঠা মাত্রই সিফাত ক্লাসরুম থেকে বের হলো। সাথে সাথেই নাবিলা সিফাতের সাথে ধাক্কা খেল। নাবিলা পিছন ফিরে সরি বলতে চেয়েছিল, কিন্তু সিফাতকে দেখে সে যেন সব ভাষা হারিয়ে ফেলেছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সিফাত রাগের স্বরে বলল, মাদ্রাসায় এসেছেন, আস্তে আস্তে হাঁটেন, দৌড়াচ্ছেন কেন? না মানে সরি, আমি দেখতে পাইনি, আর হবে না এমন। আচ্ছা ঠিক আছে, যান। কিছু মনে না করলে আপনার নামটা কি জানতে পারি? নাম জেনে কি করবেন? আচ্ছা শুনুন, সোজাসুজি বলেই ফেলি, কারণ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার একদম পছন্দ না। আসলে প্রথম দিন আপনাকে দেখেই আমার অনেক ভালো লেগেছে, বলতে পারেন আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। নাবিলার কথা শুনে সিফাত অগ্নি চোখে তার দিকে তাকালো। এরপর বলল, আপনি কি বলছেন জানেন? আর আমাকে যে ভালোবাসেন, আমার সম্পর্কে কি জানেন আপনি? এত কিছু জেনে লাভ নেই। ভালোবাসতে এত কিছু জানা লাগেও না। জাত, কুল, ধর্ম, বর্ণ দেখে ভালোবাসা হয় না। এটা তো মনের আবেগ। কখন, কোথায়, কিভাবে কার প্রতি ভালোবাসা জন্মে যায় কেউ বলতে পারে না। এই বলে নাবিলা চলে যেতে লাগলো। কিছুদূর গিয়ে পিছনে তাকিয়ে বলল, যদি আমাকে ভালোবেসে থাকেন তবে আজ বিকেলে এই মাদ্রাসার দক্ষিণের যে মাঠ আছে ওইখানে আসবেন, আমি অপেক্ষা করব। এই বলে নাবিলা হেঁটে হেঁটে মাদ্রাসার ভেতরে চলে গেল। মৌমিতা মাদ্রাসার ভেতরে গিয়ে তার বাবার পাশে বসল। তার হাত দুটো বাবার মাথায় বুলিয়ে দিয়ে অশ্রু চোখে বলল, বাবা, তোমার কি হয়েছে? মেয়েকে কাঁদতে দেখে শমশেদ আলী উঠে বসে মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, পাগল মেয়ে আমার একটা, কাঁদছিস কেন? হ্যাঁ, বাবার তো কিছুই হয়নি। মৌমিতা চোখের পানি মুছতে মুছতে বলল, তোমার কিছু হলে আমি বাঁচব না বাবা। বাবা মেয়ের ভালোবাসার এমন মুহূর্ত দেখে মৌমিতার মায়ের চোখে জল ছলছল করে উঠল। চোখের পানি মুছতে মুছতে তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছিল রাতে? শমশেদ আলী রাতের ঘটনা বলতে গিয়েও থেমে গেলেন। মনে মনে ভাবলেন, থাক, যা দেখেছি দেখেছি, তাদের মনে ভয় ঢুকিয়ে লাভ নেই। এরপর তিনি কথা ঘুরিয়ে বললেন, আরে না, তেমন কিছু না, একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তোমার ফোন কোথায়? ফোনটা মনে হয় যেখানে পড়েছিলাম ওইখানেই পড়ে গিয়েছে। তাদের কথা বলার মধ্যেই মাদ্রাসার প্রধান শিক্ষক এসে উপস্থিত হয়ে বললেন, আমার একজন শিক্ষক রাতে কারো চিৎকারের শব্দ পেয়ে বের হয়ে দেখলেন 3টি আগুনের ফুলকি উপরের দিকে উঠে যাচ্ছে। এরপর তিনি রাস্তায় টর্চের আলো ফেলতেই ওনাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখলেন। খুব সম্ভবত ওনাকে জিনে আচর করেছিল। সারা রাত অজ্ঞান ছিলেন। সকালের দিকে জ্ঞান ফিরলে ওনার কাছ থেকে নাম্বার নিয়ে আপনাদের ফোন দেই। আমি তাবিজ দিয়েছি, ভয়ের আর কোনো কারণ নেই, আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন। এরপর মৌমিতা আর তার মা শমশেদ আলীকে নিয়ে রুম থেকে বের হলেন। রুম থেকে বের হওয়ার সময় মৌমিতা দেখল নাবিলা রুমের দিকেই যাচ্ছে। তাদের বের হতে দেখে সে থেমে গেল। মৌমিতা বলল, কিরে, এতক্ষণ কোথায় ছিলি? না মানে ছিলাম, এখানেই ছিলাম। মৌমিতা নাবিলার বিষয়ে বুঝতে পারল, তাই আর কিছু জিজ্ঞেস করল না। মাদ্রাসা থেকে বের হয়েই শমশেদ আলী গত রাতে যেখানে পড়েছিলেন সেখানে গিয়ে দেখলেন তার ফোনটা পড়ে আছে ওখানেই। কপাল ভালো কেউ এই রাস্তা দিয়ে যায়নি এখনো, না হলে আর হয়তো পাওয়াই যেত না। ফোনটি হাতে নিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে ফেরার পর মৌমিতা বাবাকে বলল, বাবা, আজ থেকে তুমি বেশি রাত করে বাড়িতে ফিরবে না। শমশেদ আলী মেয়ের মুখের দিকে তাকিয়ে বলল,
কেন রে মা? কেন মানে? তুমি শোনোনি হুজুর কি বলেছে? তোমার উপর জিনে আচর করেছিল। মমিতার কথা শুনে নাবিলা বলল, আরে মৌমিতা, তুই এত পড়ালেখা করেও এইসব কুসংস্কারে বিশ্বাস করিস? কোনটা কুসংস্কার? এই যে তুই বললি জিনের কথা, জিন বলতে কিছু আছে নাকি? হ্যাঁ নাবিলা শোন, তুই যদি জিনে বিশ্বাস না করিস তোর ঈমানই থাকবে না। এটার সাথে ঈমানের কি সম্পর্ক? আচ্ছা তুই তো ধর্মকর্ম পালন করিসই না, জানবি কিভাবে করে? হ্যাঁ, কোরআন পড়েছিস কোনোদিন? আল্লাহ কোরআনে বলেছেন, অমা খলাকতুল জিন্না অল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থ আমি জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাই জিনে অবিশ্বাস করলে কোরআনের অবিশ্বাস করা হয়ে যাবে, আর কোরআনে অবিশ্বাস করা মানে তুমি ঈমান হারা। মমিতার কথার জবাবে নাবিলা কিছুই বলল না, নীরবে সে সেখান থেকে চলে গেল। শমশেদ আলী মেয়েকে বললেন, কি দরকার ছিল মেয়েটিকে এত কথা শোনানোর? দিলি তো তার মনটা খারাপ করে। মৌমিতা বলল, তার মন ভালো করা যাবে, আগে তুমি বলো আজ থেকে বেশি রাত করে বাড়িতে ফিরবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশি রাত করে বাড়ি ফিরবো না, খুশি তো? মৌমিতা হেসে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা তোমাকে অনেক ভালোবাসি। এইদিকে মৌমিতারা মাদ্রাসা থেকে চলে আসার পর সিফাত ক্লাসে চলে গেল, কিন্তু আজ সেই ক্লাসে মন বসাতে পারছে না। শুধুই নাবিলার বলা কথাগুলো মনে হচ্ছে। তার কাজল কালো চোখ, সরু নাক, চিকন গোলাপি ঠোঁট তাকে যেন প্রতিনিয়তই কাছে ডাকছে। কিন্তু এমন তো হওয়ার কথা না। সিফাত নিজেই নিজেকে বলল, সিফাত খবরদার ওইদিকে পা বাড়াবি না, তুই আর ওই মেয়ে এক নয়, তোর জীবনের সাথে তার জীবন একদম আকাশ পাতাল ব্যবধান। সিফাতকে ক্লাসে অন্যমনস্ক দেখে শিক্ষক তাকে দাঁড় করিয়ে বললেন, সিফাত তোমাকে আজ বিষণ্ণ দেখাচ্ছে, কোনো সমস্যা? সিফাত নিজেকে সামলে নিয়ে বলল, জি না হুজুর, কোনো সমস্যা না। শিক্ষক আর কোনো কথা না বলে ক্লাস করাতে শুরু করলেন। নাবিলা নিজের রুমে গিয়ে মমিতার বলা কথাগুলো নিয়ে ভাবতে লাগলো। মমিতা তো কিছু ভুল বলেনি, সে তো মুসলমান, কিন্তু মুসলমান হিসেবে সে কি তার দায়িত্ব পালন করছে? না নামাজ পড়ছে, না পর্দা করছে, না কোরআন পড়ছে। এটা তো কোনো মুসলমানের লাইফ হতে পারে না। সে মনে মনে প্রতিজ্ঞা করল নিজেকে বদলাতে হবে। সে নামাজ পড়বে, পর্দা করবে, কোরআন পড়া শিখবে। জানালার গ্রিল ধরে নাবিলার কথাগুলোই ভাবছিল। এমন সময় মৌমিতা তার কাঁধে হাত রেখে বলল, কিরে আমার কথা কিছু মনে করেছিস? না তো, কি মনে করব? এই যে আমি তোকে এতগুলো কথা শোনালাম, তুই তো কিছু ভুল বলিসনি। শোন না, আমি নামাজ পড়া শিখতে চাই, কোরআন পড়া শিখতে চাই, তুই কি শিখাবি আমাকে? কেন শিখাবো না, অবশ্যই শিখাবো। এই বলে মৌমিতা নাবিলাকে জড়িয়ে ধরল। অন্যদিকে ক্লাস শেষ হওয়ার পর সিফাত তার রুমে গেল। নাবিলার বলা শেষ কথাগুলো তার কানে বাজছে, যদি আমায় ভালোবেসে থাকো তবে আজ বিকেলে মাদ্রাসার দক্ষিণে ওই মাঠে এসো। সিফাত কি করবে বুঝতে পারছে না। একবার তার মন বলছে মেয়েটার সাথে দেখা করতে যেতে, আরেকবার তার মন বাধা দিচ্ছে। মনের সাথে মনের যুদ্ধ চলতেই থাকলো। কিছুক্ষণ পরেই রাদিফ এসে হাজির হয়ে বলল, খেরে সিফাত, এখনো রুমেই বসে আছিস যে, খেতে যাবি না? সিফাত রাদিফের মুখের দিকে তাকিয়ে বলল, তুই যা, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না মানে কি? শরীর খারাপ করছে নাকি? আরে না, এমনিতেই ভালো লাগছে না খেতে। রাখতো, তোর ভালো লাগছে না এসব চলবে না, চল আমার সাথে, খাবি এখনই, চল। এই বলে রাদিফ সিফাতের হাত ধরে টেনে নিয়ে গেল। খাওয়া দাওয়া শেষে সিফাত আবারও তার রুমে চলে এলো। তার চোখের সামনে শুধু নাবিলাই ভাসছে। কিন্তু এমনটা কেন হচ্ছে? এমন তো হওয়ার কথা নয়। কথাগুলো ভাবতে ভাবতে বিছানায় ঘুমিয়ে পড়ল সিফাত। অন্যদিকে আবার নাবিলা আর মৌমিতা একসাথে গোসল সেরে নিল। এরপর মৌমিতা নাবিলাকে ওযু শিখিয়ে দিল। ওযু করার পর মৌমিতা কোরআন নিয়ে পড়তে বসলো। নাবিলাও বসলো মৌমিতার পাশে। নাবিলা একটি কায়দা নিয়ে বসেছে আর মৌমিতা তাকে পড়া শিখিয়ে দিচ্ছে। মৌমিতার মা নাবিলাকে কায়দা পড়তে দেখে বলতে লাগলেন, বাহ, আমাদের মেয়েটা শেষমেশ বড় হয়েছে, ভালো মন্দ বুঝতে শিখেছে। নাবিলা হেসে বলল, হ্যাঁ আন্টি, কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মৌমিতার সাথে এই কয়েকদিন একটু বেশি কাটিয়েছি তো, তাই তো দিন বুঝতে শিখেছি আমি। মৌমিতার মা মুচকি হেসে সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরেই জোহরের আজানের সুর ভেসে আসলো মসজিদ থেকে। নাবিলা আর মৌমিতা কায়দা আর কোরআন গুছিয়ে রেখে জায়নামাজ বিছিয়ে নামাজের জন্য প্রস্তুতি নিল। মৌমিতা নাবিলাকে বলল,
আমাকে অনুসরণ করে নামাজ পড়বি, কেমন? মৌমিতার কথায় নাবিলা মাথা নাড়িয়ে সায় দিল। এরপর মৌমিতা নাবিলাকে নামাজের নিয়ত শিখিয়ে দিল। নিয়ত করার পর তারা নামাজের তাহরিমা বেঁধে দাঁড়িয়ে পড়ল। এরপর নাবিলা মৌমিতাকে অনুসরণ করে নামাজ পড়তে লাগলো। নামাজের একদম শেষ সালাম ফিরানোর পূর্বে বাহিরের ফেরিওয়ালার অদ্ভুত কণ্ঠে ডাকাডাকি শুনে নাবিলা আর মৌমিতার দুজনারই হাসি পেল। মৌমিতা হাসি চেপে রাখলেও নাবিলা হাঁ হাঁ করে উচ্চ শব্দেই হেসে উঠল। মৌমিতা সালাম ফিরানোর পর নাবিলাকে বলল, তোর নামাজ হয়নি। নাবিলা মৌমিতার দিকে তাকিয়ে বলল, কেন হয়নি? আমি তোকে দেখে নামাজ পড়লাম। সেটা ঠিক আছে, তবে তুই তীরে গিয়ে তোরে ডুবিয়েছিস। মানে কি বলছিস? মানে হচ্ছে তুই নামাজে থাকা অবস্থায় শব্দ করে যখন হেসেছিস তখনই তোর অজু ছুটে গিয়েছে। কারণ নামাজে থাকা অবস্থায় উচ্চস্বরে হাসলে অজু ভেঙে যায়, আর অজু ভেঙে যাওয়া মানে নামাজ ভঙ্গ। ও তাই নাকি? আমি তো জানি না, জানলে এভাবে হাসতাম না। মৌমিতা বলল, তোকে অনেক কিছুই শিখতে হবে নাবিলা। তখন নাবিলা হেসে বলল, গাধা পিটিয়ে মানুষ করার দায়িত্ব এখন তোর। নাবিলার কথা শুনে মৌমিতা হেসে উঠল। জায়নামাজ গুছিয়ে রেখে দুজনেই অল্প কিছু খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। গতকাল রাতে ভালো ঘুম হয়নি, তাই তো তাড়াতাড়ি ঘুমিয়েছে। মৌমিতার বাবার চিন্তায় রাত পার হয়েছে তাদের, তাই এখন তারা একটু ঘুমিয়ে নেবে। এদিকে সিফাত শুয়ে থেকে কখন সে ঘুমিয়ে পড়ল বুঝতেই পারেনি। হঠাৎ রাদিফ এসে ডাক দিল, সিফাত, এই সিফাত, আসরের আজান হয়েছে, নামাজ পড়বি না? রাদিফের ডাক শুনে উঠে বসল সিফাত। চোখ মুছতে মুছতে বলল, কি বলছিস? আসরের আজান কখন হলো? আরে হয়েছে সেই কখন, তাড়াতাড়ি আয়, জামাত শুরু হয়ে যাবে। সিফাত বিছানা থেকে উঠে ওযু করে মাদ্রাসার মসজিদে চলে গেল। এরপর আসরের নামাজ আদায় করে বাহিরে এলো। অন্য ছাত্ররা খেলা করছে, তবে সিফাতের কখনোই এইসব খেলায় আগ্রহ নেই। সে প্রতিদিনকার মতো মাদ্রাসার সেই আম গাছের নিচে বসে অদৃশ্য কারোর সাথে কথা বলে। তবে আজ সে আম গাছের নিচে গেল না। আস্তে আস্তে মাদ্রাসার বাহিরে বের হলো। অদৃশ্য মায়া আজ যেন তাকে টানছে সেই দিকে। সিফাত ছুটে চলেছে সেই মায়া টানে। সিফাত মাদ্রাসার দক্ষিণ পাশের মাঠে গিয়ে দেখল নাবিলা আর মৌমিতা সেখানে দাঁড়িয়ে গল্প করছে। নাবিলা সিফাতকে দেখেই অল্প হাসল। এরপর সিফাতের দিকে এগিয়ে এসে বলল, আমি জানতাম তুমি আসবে। সিফাত নাবিলার দিকে এক ঝলক তাকালো, কি বলবে বুঝতে পারছে না। সিফাতকে নীরব থাকতে দেখে নাবিলা বলল, কি কথা বলছেন না যে? কি বলবো? তোমার নাম কি এটা বলো। আমার নাম সিফাত, মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র আমি। ফাজিল মানে কি? ফাজিল মানে অনার্স। ওহ আচ্ছা, ভালো, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি। ভালো। আচ্ছা সিফাত, তুমি কি আমায় ভালোবাসো? জানি না, আমার মনে হয় তুমি আমাকে ভালোবাসো। ভালো যদি নাই বাসতে তবে এখানে আসতে না। হতে পারে। আচ্ছা আমি আজ যাই তাহলে, আমাদের মাদ্রাসা থেকে বের হওয়া একদম নিষেধ। আমি লুকিয়ে এখানে এসেছি, কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। এই বলেই নাবিলার জবাবের অপেক্ষা না করে সিফাত নাবিলার কাছ থেকে চলে গেল। সিফাত চলে যাওয়ার পথে তাকিয়ে থাকলো নাবিলা। সিফাত আসলেই কেমন অদ্ভুত, ফর্সা চেহারা, নীল চোখ, সুঠাম দেহ। তার হাঁটার ভঙ্গিমা সবচেয়ে বেশি আশ্চর্যজনক। সেই হাঁটছে, তবে তার দেহ নড়ছে না, যেন মনে হচ্ছে সে ভেসে বেড়াচ্ছে। নাবিলাকে সিফাতের দিকে চেয়ে থাকতে দেখে নাবিলাকে সিফাতের দিকে চেয়ে থাকতে দেখে মৌমিতা বলল, কিরে, তার দিকে আর কতক্ষণ তাকিয়ে থাকবে? এবার তো বাড়ি চল। নাবিলা এতটাই মনোযোগের সাথে সিফাতের দিকে তাকাচ্ছিল যে মৌমিতার কথা তার কান পর্যন্ত পৌঁছাল না। নাবিলা কিছুই বলছে না দেখে মৌমিতা আবারও তাকে ধাক্কা দিয়ে বলল, কিরে, কোথায় হারিয়ে গেলি? ধাক্কা খেয়ে নাবিলা যেন কিছুটা চমকে উঠল আর বলল, কিছু বলছিস? কিছু বলছি মানে? তুই তো দেখছি সিফাতের প্রেমে একদম ফিদা হয়ে গেছিস। হ্যাঁ রে, ফিদা মানে একদমই ফিদা হয়ে গেছে। এমন ছেলে আমি আগে কখনো দেখিনি। তাকে যদি স্বামী হিসেবে পেয়ে যাই না, সেটা হবে আমার 7 জন্মের ভাগ্য। হয়েছে হয়েছে, এবার এই প্রেমের কবিতা এবার বাদ দে, এবার বাড়ি চল, একটু পরেই কিন্তু মাগরিবের আজান হবে। এরপর নাবিলা আর মৌমিতা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রাতে নাবিলা টেবিলে বসে পড়ছিল। মৌমিতা তখনও মায়ের সাথে রান্না করে ঘরের কাজ করছে। কিছুটা গরম থাকায় জানালাটা খুলে দিয়েছিল নাবিলা। ঘড়ির কাঁটায় তখন রাত 9টা বাজে। বাহিরে হালকা চাঁদের আলো। পড়তে পড়তে নাবিলার চোখ গেল জানালার বাইরে।
হঠাৎ তার কাছে মনে হলো জানালার সামনের দিকে যেই লিচু গাছ আছে সেই গাছে সাদা রঙের কিছু একটা দেখা যাচ্ছে। কি সেটা বোঝা যাচ্ছে না। গাছটা জানালা থেকে প্রায় 50 থেকে 60 ফুটের মতো দূরত্বে। টেবিলের একপাশে ছিল টর্চ লাইট। টর্চ লাইটটা জ্বালিয়ে সে লিচু গাছের দিকে ধরতেই দেখতে পেল সাদা ওই বস্তুটি সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। নাবিলা ভয় পেল। কি ছিল ওইটা? মমিতাকে কি বলবে ঘটনাটি? পরক্ষণেই ভাবল খামোখাই তার ভয় বাড়িয়ে লাভ নেই। এমনিতেই মমিতা যা ভীতু, এইসব কথা শুনলে তো দিনের বেলায়ও ঘর থেকে বের হবে না। রাতের খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল মমিতা আর নাবিলা। মমিতা প্রতি রাতের মতো আজকেও মোবাইলে ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করছে। মাঝে মধ্যে নাবিলার সাথে কথাও বলছে। নাবিলার আজ ভীষণ ঘুম পাচ্ছে, কিন্তু মমিতার কথা বলার কারণে তার ঘুমে ব্যাঘাত ঘটছে। অবশেষে নাবিলা মমিতাকে ধমকের সুরে বলল, এই এত পেটপ্যাট করিস না তো, ফোন রেখে ঘুমা। নাবিলার কথা শুনে মমিতাও বলল, বাবা, অন্যদিন তো রাত 1টা পর্যন্ত ফোন টেপিস, আর আজ দেখি একদম ঘুমের জন্য পাগল হয়ে গেলি। কেন জানি আজ খুব ঘুম পাচ্ছে। আর কথা বলিস না তো, পারলে তুইও ঘুমা। নাবিলার কথায় মমিতাও ফোন রেখে দিয়ে বালিশে মাথা লাগিয়ে শুয়ে পড়ল। রাত তখন 3টার কাছাকাছি। কোনো কিছুর শব্দ শুনে ঘুম ভাঙল নাবিলার। শব্দটা ছিল তাদের রুমের জানালার পাশ থেকেই আসছে। মনে হচ্ছে কেউ যেন জানালা খোলার চেষ্টা করছে। নাবিলা চিন্তায় পড়ে গেল, চোর এলো নাকি বাসায়? হঠাৎ করেই একটা বিকট শব্দ হলো, কিছু একটা পড়ে ভেঙে যাওয়ার মতো শব্দ। শব্দ শুনে মমিতারও ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখল নাবিলা বিছানা থেকে নামছে। মমিতা নাবিলাকে জিজ্ঞেস করল, কিরে, কিসের শব্দ হলো? জানি না তো, আমিও শুনেছি শব্দটা। মনে হলো যেন কিছু একটা ভেঙেছে। মমিতা বিছানা থেকে নেমে রুমের বাতি অন করল। দুজনে ভালো করে দেখল চারদিক। ঘরের ভেতরে সব ঠিক আছে। তাহলে ভাঙলোটা কি? অনেক খোঁজাখুঁজির পরেও তারা কিছুই পেল না। মমিতা বিছানা থেকে নেমে রুমের বাতি অন করল। দুজনে ভালো করে দেখল চারদিক। ঘরের ভেতরে সব ঠিক আছে। তাহলে ভাঙলোটা কি? অনেক খোঁজাখুঁজির পরেও তারা কিছুই পেল না। এরপর বিছানায় শুয়ে পড়তে যাবে এমন সময় নাবিলার চোখ গেল জানালার দিকে। জানালার কাঁচ খোলা। এটা কি সে লাগায়নি নাকি? আস্তে আস্তে সে এগিয়ে গেল জানালার কাছে, কিন্তু জানালার কাঁচ কোথায়? এক পাশের কাঁচ আছে, অন্য পাশের কাঁচ নেই। নাবিলা মমিতাকে ডাক দিল। নাবিলার ডাক শুনে মমিতা জানালার পাশে গিয়ে দেখল জানালার কাঁচ নেই। এরপর টর্চ হাতে দুজনেই বাহিরে জানালার কাছে গেল। সেখানে গিয়ে দেখল জানালার কাঁচ ভেঙে পড়ে আছে। নাবিলা আর মমিতা বুঝতে পারল না তারা জানালার এই কাঁচটা ভাঙার শব্দ পেয়েছে, কিন্তু এটা ভাঙল কি করে? নাবিলা মমিতাকে বলল, হয়তো ভূমিকম্প হয়েছিল, সেই ঝাঁকুনিতে কাঁচটা ভেঙে গিয়েছে। নাবিলার কথা শুনে মমিতা বলল, না, সেটা হতে পারে না। এত জোরে ঝাঁকুনি দিলে বাবা মা সহ সবাই জেগে উঠত। তাছাড়া আমরাও ঝাঁকুনি টের পাইনি। আমার মনে হয় এর পিছনে অন্য কোনো কারণ আছে। আচ্ছা, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল ঘরে যাই। এরপর তারা ঘরে ফিরতে যাবে। তখনই তাদের পিছনে কিছু একটার শব্দ শুনতে পেল। তারপর তারা পিছনে তাকালো। বাড়ির দক্ষিণের ঝোপঝাড় থেকে আসছে এই শব্দটা। মনে হচ্ছে কারো গোঙানের শব্দ। কিন্তু এত রাতে কে গোঙাচ্ছে এখানে? মমিতা নাবিলাকে বলল, এ নাবিলা, শোন, আমার মনে হয় বাড়িতে কোনো চোর এসেছিল। এই কাঁচ ভেঙে তার পায়ে পড়েছে হয়তো, আর সেই আঘাতেই হয়তো সেই গোঙাচ্ছে সেই চোরটা। চল গিয়ে দেখি আমরা। নাবিলা ভয় মিশ্রিত কণ্ঠে বলল, হে বাবা, আমি পারবো না, আমার ভয় করছে। মমিতা নাবিলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই এত ভীতু হলি কবে থেকে? আয় আমার সাথে, আয়, কিচ্ছু হবে না। এই বলে মমিতা নাবিলার হাতে হাত ধরে টর্চ লাইট নিয়ে গেল সেই দিকে। টর্চের আলো নিভিয়ে দুজনেই আস্তে আস্তে সামনে এগোচ্ছে। আকাশে অর্ধচন্দ্র ঝলঝল করছে চারদিকে, তাই চারদিক ততটা অন্ধকারও নয়। হালকা আলোয় তারা দুজনেই এগিয়ে চলতে লাগলো ঝোপঝাড়ের দিকে। ঝোপঝাড়ের কাছাকাছি গিয়ে মমিতা টর্চ লাইট জ্বালালো। গঙ্গানোর শব্দটা ঝোপঝাড়ের ভেতর থেকেই আসছে। দুজনেই দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো ঝোপঝাড়ের ভেতরে যাবে কি যাবে না। মমিতা তখন নাবিলাকে বলল, কিরে, দেখবি না কি ভিতরে আছে? না রে, এত গভীর রাতে ঝোপঝাড়ের গহীনে যাওয়া ঠিক হবে না। কি আছে ভেতরে কে জানে। তাছাড়া ভেতরে সাপ বিচ্ছু থাকতে পারে। সেটাও ঠিক বলেছিস। আচ্ছা, তাহলে চল, ওইদিকে গিয়ে আর লাভ নেই।
এই বলে তারা ঘরের দিকে রওনা হতেই যাবে, পেছন থেকে কেউ বলে উঠল, কিরে, ভয় পেয়েছিস? কথাটি শুনতেই দুজনেই ঘাবড়ে গেল। ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকালো দুজন। তারা যা দেখল সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। বিদঘুটে কালো চেহারার একটি লোক, শরীরে কোনো কাপড় নেই, পুরো শরীর কাদা কর্দমাক্ত, কালো দুটি চোখ। লোকটির শরীর থেকে খুবই বাজে দুর্গন্ধ আসছে। মমিতা টর্চের আলো জেলে ধরল লোকটির মুখের দিকে। ময়লা দাঁত বের করে বিশ্রীভাবে হাসতে লাগলো লোকটি, আর ধীরে ধীরে সেই হাসি ভয়ানক হতে লাগলো। হঠাৎ করেই বদলে যেতে লাগলো লোকটির চেহারা। চোখ দুটি অস্বাভাবিক বড় হতে লাগলো, মুখের দাঁতগুলো লম্বা হতে শুরু করলো, হাতের নখগুলো লম্বা হতে শুরু করলো। মমিতা আর নাবিলা ভয়ে পাথর হয়ে আছে, এক সুতো পরিমাণ নড়তে পারছে না তারা। ওই অবস্থাতেই তারা জ্ঞান হারালো। তবে মাটিতে পড়ার আগেই কেউ তাদের ধরে ফেলল। ঝাপসা চোখে তারা চেয়ে দেখল তাদের যে ধরেছে সে আর কেউ নয়, সিফাত। এরপর তার আর কিছুই বলতে পারে না। আজানের শব্দ শুনে ঘুম ভাঙল মমিতার। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বসল সেই বিছানায়। কি ভয়ানক স্বপ্নটাই না দেখেছে। নাবিলাকে ডেকে তুলল, নামাজ পড়তে হবে। মমিতার ডাক শুনে নাবিলা লাফ দিয়ে উঠে বসল, চোখ মুখে তার ভয়ের ছাপ। মমিতা জিজ্ঞেস করল, কিরে, ডাক দিতেই ভয় পেয়ে উঠলি কেন? আর বলিস না, খুবই ভয়ানক একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? নাবিলা সব খুলে বলার পর মমিতা অবাক হয়ে বলল, কি বলছিস? একই স্বপ্ন তো আমিও দেখেছি, হুবহু তোর বলা স্বপ্নের ঘটনার সাথে একদম মিল। তারপর দুজনেই বিছানা থেকে নেমে জানালার পাশে গেল। জানালার কাঁচ ভাঙা নেই, কাজ তো ঠিকই আছে, কিন্তু দুজনেই একই স্বপ্ন দেখল। এটা কি করে সম্ভব? দুজনেই বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে গেল। মমিতা নাবিলাকে বলল, আচ্ছা শোন, এত ভেবে লাভ নেই, আগে চল নামাজ পড়ে নেই, নামাজের ওয়াক্ত কিন্তু চলে যাচ্ছে। এরপর দুজনেই অজু করে নামাজে দাঁড়িয়ে পড়ল। এইদিকে রুমের মধ্যে বসে আছে সিফাত। রাতে যদি সে সময় মতো না পৌঁছাতো তবে হয়তো ওই বদ জিনটা নাবিলা আর মমিতার অনেক বড় ক্ষতি করে ফেলত। ভাগ্যিস তার জিন বন্ধু হাইসাম তাকে খবরটি দিয়েছিল। সেখানে পৌঁছে সে তাদেরকে ওই জিনের হাত থেকে বাঁচিয়ে ঘরে দিয়ে আসে। তারপর ভাঙা কাজগুলো জোড়া লাগিয়ে দেয়, কারণ তারা যেন জেগে ওঠার পর মনে করে এগুলো সব বাস্তবে নয়, কল্পনায় ঘটেছে। কিন্তু একটা বিষয় সে বুঝতে পারছে না, ওই জিনটা কে ছিল, কেনই বা সে তাদের ক্ষতি করতে গিয়েছিল। যদি সে তাদের ক্ষতি করার জন্য এসেই থাকে তবে আবারও আসতে পারে। আর যদি ওই জিনটা শুধুমাত্র মানুষ খেকো স্বভাবের কারণেই আসে তাহলে আর আসবে বলে মনে হয় না। সিফাত মনে মনে ভাবল, কয়েকটা দিন হাইসামকে পাঠাবে মমিতা আর নাবিলার কাছে। সে সারাক্ষণ চোখে চোখে রাখবে তাদের। কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ সে নিজেই নিজেকে বলল, আচ্ছা, ওই মেয়েটার জন্য আমি এত কেন ভাবছি? আমার মনে কি তবে, কিন্তু যদি এইরকম কিছু হয়ে থাকে তবে সেটা কিভাবে বাস্তবে রূপ দিতে পারবো? আমি তো জিন আর নাবিলা মানুষ। জিন আর মানুষের কি বিয়ে হতে পারে? কথাগুলো বসে বসে আনমনেই ভাবছিল সিফাত। হঠাৎ রাদিফ সেখানে এসে বলল, কিরে, এত কি ভাবছিস? হ্যাঁ, ক্লাসে যাবি না? রাদিফের কথা শুনে বাস্তবে ফিরল সিফাত। রাদিফের দিকে তাকিয়ে বলল, ও হ্যাঁ, কি বলছিস? বলছি ক্লাসে যাবি না? কয়টা বাজে দেখেছিস? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাবো তো, তুই যা, আমি তৈরি হয়ে আসছি। এরপর রাদিফ সেখান থেকে চলে গেল। সিফাতও ক্লাসে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। সকালে চা নাস্তা শেষ করে মমিতা বই খাতা হাতে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। নাবিলাও মমিতার সাথেই গেল। একা বাড়িতে তার ভালো লাগে না, তাই তো সে প্রতিদিনই মমিতার সাথে মমিতার কলেজে যায়। আর মাত্র 2 দিন পরেই সে ঢাকায় চলে যাবে। তার বাবা আগামী 10 তারিখ ছুটি পাবেন, তখন এসে নাবিলাকে নিয়ে যাবেন। এর আগেও নাবিলা অনেকবার গ্রামে এসেছে, তখন গ্রামে থাকলেও মন পড়ে থাকতো ঢাকায়। কিন্তু এবার হচ্ছে ঠিক তার উল্টোটা। ঢাকায় যেতে তার মন সায় দিচ্ছে না, মন চাচ্ছে গ্রামেই থেকে যাই। ঢাকায় গেলে তো আর সিফাতের সাথে দেখাই হবে না, এই ভেবেই তার মনটা খারাপ হয়ে যাচ্ছে। মমিতার সাথে কলেজে গিয়ে ক্লাস শেষ করে দুপুর 1টার দিকে বের হলো। এরপর দুজনেই কিছুক্ষণ ঘোরাঘুরি করল। মমিতা চেয়েছিল আজ নদীর তীরে ঘুরতে যাবে, কিন্তু নাবিলা তাকে বলল মাদ্রাসার দিকে আসবে, কারণ তার হাতে আর মাত্র 2 দিন সময়। এই 2 দিনে যেভাবেই হোক তাকে সিফাতের নাম্বার জোগাড় করতেই হবে।
নাবিলার কথায় মমিতা তাকে নিয়ে মাদ্রাসার দিকেই রওনা হলো। ঘড়ির কাঁটায় তখন দুপুর 2:30। মাদ্রাসায় চলছে খাবারের বিরতি। নাবিলা আর মমিতা মাদ্রাসার বাইরে ঘোরাঘুরি করছে। সিফাতের দেখা পেতে হলে মাদ্রাসার ভেতরে যেতেই হবে, কিন্তু ভেতরে গিয়ে বলবেটা কি? নাবিলা বলল, এক কাজ করি, আমরা ভেতরে গিয়ে বলবো মাদ্রাসা দেখতে এসেছি। না, এটা বললে হবে না, আরো কিছু বলতে হবে। কি বলবি? এক কাজ করি, আমরা গিয়ে বলি আমাদের সাথে ভৌতিক ঘটনা ঘটেছে, আমরা তাবিজ নিতে চাই। সেটা বলা যেতে পারে। তারা দুইজনে যখন কথা বলছিল তখনই একটা পিচ্চি এসে বলল, আপু 5টা টাকা দেন না, চকলেট খাবো। মমিতা পিচ্চিটার দিকে তাকিয়ে এক ঝলক হাসি দিয়ে বলল, চকলেট খাবি? দাঁড়া দিতাসি। এই বলে মমিতা তার ব্যাগ থেকে একটা ক্যাডবেরি মিল্ক চকলেট বের করে ছেলেটিকে দিল। ছেলেটি চকলেট পেয়ে মহা খুশিতে নাচতে নাচতে সেখান থেকে চলে গেল। নাবিলা মমিতাকে বলল, এই শোন, আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? আয় আমার সাথে দোকানে আয়। এই বলে নাবিলাকে টেনে দোকানে নিয়ে গেল। এরপর দোকান থেকে 500 টাকা দিয়ে 100টির মতো চকলেট কিনে নিল। এত চকলেট কিনতে দেখে মমিতা নাবিলাকে বলল, কিরে এত চকলেট দিয়ে কি করবি? অধৈর্য হোস না তো, বলছি তোকে চল, আগে মাদ্রাসায় চল। এই বলে নাবিলা আবার মমিতার হাত ধরে টেনে মাদ্রাসার দিকে নিয়ে যেতে যেতে বলল, আমরা মাদ্রাসার ভেতরে গিয়ে হুজুরকে বলবো আমরা বাচ্চাদের চকলেট খাওয়াতে চাই। এতে করে মাদ্রাসার ভেতরেও যাওয়া হলো, সেই সাথে আমাদের কাজ দেখে সিফাতও ইমপ্রেস হতে পারে। মমিতা নাবিলের দিকে তাকিয়ে বলল, ভালোই বুদ্ধি বের করেছিস, হ্যাঁ? চল চল তাড়াতাড়ি চল। এরপর তারা মাদ্রাসার ভেতরে গিয়ে হুজুরকে বলল তারা বাচ্চাদেরকে কিছু চকলেট উপহার দিতে চায়। তাদের কথায় মাদ্রাসার হুজুর খুশি হয়ে সব বাচ্চাদের ডেকে উঠোনে জড়ো করল। সবাই সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়ালো। এরপর নাবিলা আর মমিতা সবাইকে চকলেট বিতরণ করল। নাবিলা চারদিকে তাকিয়ে সিফাতকে খুঁজতে লাগলো। হঠাৎ করেই দেখল সিফাত মাদ্রাসার 3 তলায় দাঁড়িয়ে তাদের কাজ দেখছে। নাবিল আর মমিতা চকলেট বিতরণ শেষ করল। সিফাত উপর থেকে দেখলেও নিচে আসেনি একবারও। এই জন্য নাবিলার মন খারাপ হয়ে গেল। তারা দুজনেই যখন মাদ্রাসার দেয়ালের বাহিরে বের হলো তখন দেখতে পেল সিফাত মাদ্রাসার দেয়ালের বাহিরেই দাঁড়িয়ে আছে। নাবিলা সিফাতকে দেখেই বলল, তুমি? না মানে আপনি এখানে কখন এলেন? এই তো কিছুক্ষণ আগেই এসেছি, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। ধন্যবাদ তোমাদের মাদ্রাসার বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য। নাবিলা বলল, ওদের মুখে তো হাসি ফোটালাম, এবার আমার মুখে হাসি ফোটাও। কিভাবে হাসি ফোটাতে পারি বলুন? বেশি কিছু না, তোমার ফোন নাম্বার দাও। আমি তো ফোন চালাই না, মাদ্রাসায় ফোন চালানো সম্পূর্ণ নিষেধ। তাহলে বাড়িতে কথা বলো কি করে? আসলে আমার বাড়িঘর বলতে কিছুই নেই, আমি এতিম, তাই কারোর সাথে যোগাযোগ করতে হয় না। সিফাতের কথা শুনে নাবিলার মন খারাপ হয়ে গেল। এরপর সে একটি কাগজে তার ফোন নাম্বার লিখে দিয়ে বলল, তোমার তো ফোন নেই, মাঝে মাঝে অন্য কারো ফোন দিয়ে না হয় কল দিও এই নাম্বারে। এই বলে নাবিলা আর মমিতা সিফাতের কাছ থেকে বিদায় নিল। রাস্তায় যেতে যেতে মমিতা নাবিলাকে বলল, এই সিফাত তো এতিম, তোর বাবা কি তোর সাথে তার বিয়ে দিবে? কেন দিবে না? দিতে হবে। যদি না দেয় আমি বিষ খাবো। এই মা, এ কি বলছিস রে তুই? আত্মহত্যা মহাপাপ। আরে পাগল, বিষ সত্যি সত্যি খাবো নাকি? বাবাকে ভয় দেখাবো যাতে বাবা রাজি হয়ে যায়। বিষ খাওয়ার কথা বললে রাজি না হওয়ার উপায় আছে বল? একমাত্র মেয়ে বলে কথা। তা অবশ্য ঠিক বলেছিস, তবে আমার কাছে মনে হচ্ছে আঙ্কেল রাজি হবে না। তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? যদি সেটা করে থাকিস তাহলে আমি কথা দিলাম ঢাকা যাওয়ার আগেই সিফাতকে বিয়ে করব। আচ্ছা বাজি ধরলাম, দেখি তুই সত্যি বিয়ে করতে পারিস কিনা। আচ্ছা আচ্ছা দেখা যাবে, এবার বাড়ি চল তাড়াতাড়ি। এরপর দুজনে বাড়ির পথে পা চালিয়ে হাঁটতে লাগলো। মমিতা আর নাবিলা চলে যাওয়ার পর সিফাত নিজের রুমে গেল। নাবিলার প্রতি তার জন্য কেমন একটা অনুভূতি জন্মেছে, কি করবে সে বুঝতে পারছে না। এরপর সে রুম থেকে বের হয়ে আম গাছের নিচে গিয়ে বসল। তার মনের কথাগুলো সে কাউকে যেন বলতে লাগলো। রিশাদ এসেছিল তার সাথে কথা বলতে, কিন্তু তাকে আম গাছের নিচে দেখে রিশাদ আর ওইদিকে যায়নি। কারণ যখনই সিফাত আম গাছের নিচে থাকে তখন সে কারোর সাথেই কথা বলে না। কেউ তার সাথে কথা বলতে চাইলেই অদ্ভুত আচরণ করে। তাই রিশাদ আর আম গাছের দিকে যায়নি।
দিনের সোনালি সূর্য রক্তিম লাল হয়ে হেলে পড়ল পশ্চিম আকাশে। ধীরে ধীরে দিগন্তে মিলিয়ে গেল সেটি। এরপরেই চারদিক থেকে ভেসে এলো আজানের সুমধুর সুর। নাবিলা আর মৌমিতা দাঁড়িয়ে পড়ল জায়নামাজে। এই কয়েকদিনে নাবিলা নামাজ পড়াটা একদম শিখে গিয়েছে। মৌমিতা নাবিলাকে বলল, এখন তো একা নামাজ পড়তে পারবি? পারবো। কয়েকদিনের মধ্যেই কোরআন পড়াও শিখে যাবে। কিন্তু বাবা তো কাল আসছেন, বাবা এলেই তো বাবার সাথে চলে যেতে হবে। অসুবিধা নেই, সিফাতকে বিয়ে করলে সেই তোকে শেখাবে। নাবিলা হেসে বলল, তুই ঠিক বলেছিস। এরপর জায়নামাজ গুছিয়ে রেখে বই নিয়ে পড়তে বসল। পড়তে আজ কারোরই মন বসছে না। মমিতা আর নাবিলা দুজনেই মন খারাপ, কারণ নাবিলা কাল অথবা পরশু চলে যাবে। অতঃপর রাতের খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল নাবিলা আর মৌমিতা। আজ মোবাইল নিয়ে কেউ ঘাটাঘাটি করছে না, দুজনেই গল্প করতে ব্যস্ত। এরপর দুই বোনের মধ্যে বাঁধল তুমুল যুদ্ধ। নাবিলা মস্করা করে মৌমিতাকে বালিশ দিয়ে মেরেছিল, সাথে সাথে মৌমিতাও নাবিলাকে বালিশ দিয়ে মারল। এরপর শুরু হলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। দুই বোন বালিশ দিয়ে একজন আরেকজনকে মারছে। বালিশের অবস্থা তখন নাস্তানাবুদ। মৌমিতা বালিশ রেখে নাবিলাকে হাত দিয়ে চেপে ধরল। নাবিলা এবার কম কেসে, সেও মৌমিতাকে দুই হাত দিয়ে চেপে ধরল। এখন বালিশের পালা শেষ, হাতাহাতি শুরু হয়েছে। মনে হচ্ছে যেন রেসলিং চলছে দুই বোনের। কুস্তি করতে করতে দুজনেই পালঙের নিচে পড়ে গেল। তারপর দুজনেই তখন হাসতে হাসতে শেষ। নাবিলা বলল, আজকে মনে হচ্ছে ছোটবেলায় চলে এসেছি। মনে আছে তোর কত কুস্তি করেছি ছোটবেলায়? মনে থাকবে না কেন? আচ্ছা বাদ দে, অনেক হয়েছে, এবার ঘুমা। এই বলে মৌমিতা শুয়ে পড়ল। মৌমিতা শুয়ে পড়ার পর নাবিলাও শুয়ে পড়ল। তখন রাত 3:30। নাবিলার মনে হলো কেউ যেন তার মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। প্রথমে সে ভাবল হয়তো মৌমিতা, আগামীকাল সে চলে যাবে, তাই এই গভীর রাতে বোনের মাথায় হাত বোলাচ্ছে। এরপর তার মনে হলো একটি উষ্ণ ঠোঁট যেন তার গালে এসে লাগলো। কিরে, এত রাতে তোরা তো দরদ উতলে উঠলো কেন? মাথায় হাত বোলাচ্ছিস, গালে চুমু দিচ্ছিস। পিছন থেকে কোনো সারা শব্দ না পেয়ে পাশ ফিরে তাকালো নাবিলা, কিন্তু বিছানায় তো কেউ নেই। মমিতা গেল কোথায়? বিছানায় উঠে বসে রুমের বাতি অন করলো নাবিলা। তখনই দেখল মমিতা বাথরুম থেকে বের হয়ে আসছে। মমিতা আর নাবিলা যেই রুমে ঘুমায় সেই রুমের সাথেই অ্যাটাচ বাথরুম আছে। মূলত মমিতাদের ঘরের সব রুমেই অ্যাটাচ বাথরুম আছে। মমিতাকে বাথরুম থেকে আসতে দেখে নাবিলা বলল, কিরে, বাথরুমে কখন গেলি? তুই না এইমাত্র আমার মাথায় হাত বুলাচ্ছিলি। নাবিলার কথা শুনে মমিতা বলল, কি বললি? আমি তোর মাথায় হাত বুলাচ্ছিলাম? শুধু কি হাত বুলাচ্ছিলি? এমন ভাবে গালে চুমু দিলি মনে হলো বোনকে নয় বউকে চুমু দিচ্ছিস। এই, তোর কি মাথা ঠিক আছে? কি সব আজে বাজে বকছিস? আমি তো সেই কখন বাথরুমে গিয়েছিলাম। কেন জানি আজ গরম লাগছে, তাই গোসল করলাম। এই দেখ, আমার চুল একদম ভেজা। আর তুই কি না কি বলছিস? আমি তোর মাথায় হাত বুলাচ্ছি, গালে চুমু দিয়েছি। মমিতার কথা শুনে নাবিলা বিছানা থেকে নেমে নাবিলার কাছে গিয়ে দেখল সত্যি সত্যি তার মাথার চুল ভেজা। নাবিলা মমিতাকে বলল, তুই যদি বাথরুমে ছিলি তাহলে এখানে কে ছিল? কে বা আমার চুলে হাত বুলালো? মমিতা হেসে বলল, আমার কি মনে হয় জানিস? তোর হবু বরটা তোকে দেখতে এসেছিল। যা তো, আমি মরছি আমার জ্বালায় আর তোর মজা লাগছে এখানে। হয়েছে হয়েছে, আর জ্বালায় মরতে হবে না। এবার বিছানায় গিয়ে ঘুমাও তাড়াতাড়ি, না হলে ফজর মিস হবে। এরপর দুজনেই বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ভোরের সোনালি আলো ফুটে উঠল চারদিকে। রাতের অন্ধকার ভেঙে পূর্ব আকাশে হাসল দিনের রবি। মমিতা আর নাবিলা বাহিরে বের হয়ে হাঁটতে লাগলো। গতকাল রাতে নাবিলার বাবা ঢাকা থেকে রওনা হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো নাবিলার বাবা এসেও যাবেন। মমিতার আর নাবিলা তাই পথের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই নাবিলা দেখতে পেল তার বাবা আসছেন। তাই সে দৌড়ে বাবার দিকে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি এসেছো? নাবিলার বাবা মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, পাগলি মেয়ে একটা, তুই তো এখন বড় হয়েছিস, তাও বাবাকে দেখে ছোট বাচ্চাদের মতো দৌড়ে আসছিস। এভাবে কেউ করে? তুমি আমার বাবা, তোমাকে কত মিস করেছি জানো? মমিতা বলল, কিরে, তুই কি শুরু করলি? আঙ্কেলকে কি বাসায় যেতে দিবি না? নাবিলা মমিতার কথা শুনে হেসেই বলল, ও হ্যাঁ হ্যাঁ, চল বাবা, চলো চলো, বাসায় চলো। এরপর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো।
বাড়িতে ফেরার পর নাবিলার বাবা চা নাস্তা করে একটু বিশ্রাম নিলেন। আজকে তিনি মমিতার বাসায় থাকবেন, ভাই ভাবির সাথেও একটু গল্প করবেন, আর আগামীকাল ভোরেই নাবিলাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এইদিকে আরও একদিন থাকতে পারায় নাবিলাও খুব খুশি। মমিতা নাবিলাকে বলল, কিরে, ঢাকায় যাওয়ার আগে বিয়ে করতে পারবি তো? নাবিলা হেসেই বলল, বাজিতে বাজিমাত করাই নাবিলার অভ্যাস। বাজি যখন ধরেছি তখন জিতবই। আজকে দিনের মধ্যেই বিয়ে করব। মমিতা বলল, তোর বাবাকে না হয় রাজি করালি, কিন্তু সিফাত, সে যদি রাজি না হয়? হবে হবে, রাজি হবে। আমি জানি সেও আমাকে পছন্দ করে। সে রাজি হলেও তো সমস্যার সমাধান হচ্ছে না। তার আত্মীয় স্বজনকে তো জানাতে হবে নাকি? উফ, তুই না বড্ড প্রশ্ন করিস। সময় আসতে দে, পরে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, দেখব না। দুই বোনের কথার মাঝখানেই জোহরের আজান হয়ে গেল। দুজনেই অজু করে নামাজ পড়তে লাগলো। নাবিলার বাবা ঘুমাচ্ছিলেন। আজান শুনে তিনিও জেগে উঠলেন। মেয়েকে নামাজ পড়তে দেখে তিনি অবাক হয়ে বললেন, বাবা, যেই মেয়েকে এত বলেও নামাজ পড়েনি, সে আজ নামাজ পড়ছে। নাবিলা এসেই বলল, সবই আল্লাহর ইচ্ছা। উনি চেয়েছেন বলেই তো আমি হেদায়েতের পথে এসেছি। নাবিলার বাবা হেসেই বললেন, তা ঠিক। উনি চেয়েছেন বলেই তুই এখানে এতদিন থেকেছিস, মৌমিতার সাথে থেকেছিস। সঙ্গদোষে লোহা বাসে। মৌমিতা হলো নামাজি মেয়ে, তার সাথে থাকতেই তোর এই পরিবর্তন। সেটা ঠিক বলেছ বাবা, তবে আরেকটা কারণও আছে। আরেকটা কারণ? কি সেইটা? বলবো বাবা, তবে এখন না। তুমি যাও, নামাজ পড়ে আসো, আমিও নামাজ পড়ে নেই। মেয়ের কথা শুনে নাবিলার বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা নামাজ পড়ো, আমিও মসজিদে যাই। এই বলে তিনি মসজিদের পথে রওনা হলেন। সকালে ঘুম থেকে উঠেই নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করল সিফাত। কোরআন তিলাওয়াত করে বাহিরে হাঁটতে বের হলো। নাবিলাকে দেখার পর থেকেই তার মনটা কেমন জানি হয়ে গিয়েছে। কিছুই যেন ভালো লাগছে না। সারাক্ষণ মন চায় নাবিলাকে দেখতে। পড়াশোনাতেও তার মন যেন বসতেই চাচ্ছে না। কিন্তু হঠাৎ করেই হাইসাম এসে হাজির হলো সেখানে। সিফাতকে পেছন থেকে ডাক দিল সে। হাইসামকে দেখে সিফাত বলল, কিরে, তুই এই সময় এখানে? তোকে চিন্তিত দেখাচ্ছিল, তাই ভাবলাম জেনেই আসি তোর কি হলো। তুই যা তাড়াতাড়ি, কেউ যদি দেখে ফেলে। তোর তো দেখছি মাথা গিয়েছে। আমি না চাইলে কেউ আমাকে দেখতে পারবে না, এটা তো তুই জানিস, তাও এই কথা বলছিস? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোর হয়েছে কি একটু বলতো? আরে ওই মেয়েটা তো আমার পড়ালেখা ঘুম সব কেড়ে নিয়েছে। কোন মেয়েটা? ওই যে নাবিলা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই ব্যাপার। তো বিয়ে করে নে তাকে। বিয়ে তো করতে মন চায়, কিন্তু তুই তো জানিস সব। সেটা ঠিক আছে। আচ্ছা শোন, হাইসাম কিছু বলতে চাচ্ছিল। এমন সময় মাদ্রাসায় ক্লাসের ঘন্টা বেজে গেল। সিফাত হাইসামকে বলল, তুই পরে আসিস, কথা হবে। এখন আমি এই ক্লাসে যাই। এই বলে সিফাত ক্লাসে চলে গেল। দুপুরের খাওয়া শেষ করে নাবিলার বাবা ভাই ভাবিদের সাথে কথা বলছিলেন। মমিতা তখন রান্নাঘরে সবার জন্য চা বানাচ্ছে। এতদিন পর ভাই ভাবির সাথে দেখা, তাই তাদের সাথে খোশ গল্পে ভালোই মজেছেন। এমন সময় নাবিলা সেখানে গিয়ে উপস্থিত হলো। বাবার সামনে গিয়ে মাথা নিচু করে ভদ্রভাবে দাঁড়ালো। নাবিলার বাবা মেয়েকে দেখে জিজ্ঞেস করলেন, খিরে মা, কিছু বলবি? নাবিলা মাথা নেড়ে হ্যাঁ বোধক উত্তর দিল। কি বলবি বল? না মানে বাবা। নাবিলা নীরব হয়ে গেল। নাবিলার বাবা মেয়ের দিকে তাকিয়ে বললেন, কিরে বল, কি বলতে চাচ্ছিস? বাবা, না মানে আমি। নাবিলার ভীষণ সংকোচ বোধ হচ্ছে। নির্লজ্জের মতো এত মানুষের সামনে কি করে বলবে এ কথা? না বললেও যে হবে না। সে কোনো দিন বাজিতে হারেনি। আজকে কি মমিতার কাছে হার মানবে নাকি? না, এ তো হতে পারে না। মেয়েকে চুপ থাকতে দেখে নাবিলার বাবা আবারও বললেন, কিরে এত আমতমতা করছিস কেন? কি বলবি বল? এবার নাবিলা বুকে সাহস সঞ্চয় করে লম্বা একটা শ্বাস নিল। এরপর চোখ বন্ধ করে বলতে লাগলো, বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। মেয়ের কথা শুনে জমশেদ আলী, নাবিলার বাবা চমকে উঠলেন। মেয়ের দিকে রাগান্বিত চেহারায় মেয়ের দিকে তাকিয়ে বললেন, তুই কি লজ্জা শর্মের মাথা খেয়েছিস? হ্যাঁ, সবার সামনে? ছি ছি ছি, আমার মান সম্মান আর রাখলে না। তোর মা নেই বলে তোকে বেশি আদর দিয়েছি, আর সেই কারণেই তোর আজ এই এত অধপতন। এইদিকে মৌমিতার বাবা জমশেদ আলীকে থামিয়ে বললেন, আহ ভাইজান, এত রাগ করছেন কেন? এখানে মান সম্মান যাওয়ার কি বা আছে? হ্যাঁ, আমরা তো সবাই একই পরিবারের লোক।
আজ না হোক কাল মেয়েকে তো বিয়ে দিতেই হতো। হ্যাঁ, মেয়ে যখন পছন্দ করেই ফেলেছে, খোঁজখবর নিয়ে দেখেন ছেলে দেখতে কেমন, কি করে, বংশ ভালো না খারাপ। ভালো হলে তো আলহামদুলিল্লাহ, মেয়েকে বিয়ে দিয়ে দিবেন। মমিতার বাবার কথা শুনে জমশিদ আলী কিছুটা শান্ত হলেন। সোফায় বসে মেয়েকেও বসতে বললেন। এরপর জিজ্ঞেস করলেন, ছেলে কি করে? বাবা, সে মাদ্রাসায় পড়ে। বাড়ি কোথায়? জানি না, জিজ্ঞেস করা হয়নি। তা কতদিন ধরে চিনিস ওকে? এই তো 2-3 দিন হলো। মানে এই 2-3 দিনে চিনে একটা মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেললি? ছেলের বাবা কি করে? বাবা, ছেলেটার কেউ নেই, সে এতিম। এই গ্রামের মাদ্রাসায় পড়ে সে। শমশেদ আলী নাবিলার কথা শুনে বললেন, নাম কি ছেলেটার? সিফাত। শমশেদ আলী মমিতার বাবা সিফাতের নাম শুনে চমকে উঠলেন। সে কি তোর সাথে কথা বলেছে? কথা বলেছে। কি করে পরিচয় হলো তোর সাথে? নাবিলা শুরু থেকে শেষ সব ঘটনা খুলে বলল। শমশেদ আলী হাসি মুখে বললেন, ভাইজান, আপনার মেয়ে যদি ওই ছেলে সত্যি বিয়ে করতে পারে তবে সে হবে সবচেয়ে বড় ভাগ্যবান। কারণ সিফাতের মতো ছেলে লাখে একটা জন্মায়। কেন বলছে এই কথা আপনি তাকে দেখলেই বুঝতে পারবেন। শমশেদ আলীর কথা শুনে জমশেদ আলী বললেন, তাই নাকি? তবে তো ছেলেটিকে দেখতেই হয়। তাহলে চলেন মাদ্রাসা থেকে একটু ঘুরে আসি গিয়ে। এর মধ্যেই মমিতা চা নিয়ে হাজির হল। এরপর চা খেয়ে শমশেদ আলী আর জমশেদ আলী মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলেন। জমশেদ আলী মাদ্রাসায় প্রবেশ করেই চারদিকে ভালো করে দেখলেন। সুন্দর মনোরম পরিবেশ। দুজনেই গিয়ে মাদ্রাসার অফিস কক্ষে বসে শিক্ষকের সাথে সিফাতের ব্যাপারে কথা বললেন। শিক্ষক সিফাতকে ডেকে পাঠালেন। সিফাত রুমে এসে সবাইকে সালাম দিল। জমশেদ আলী সিফাতকে দেখে হা করে তাকিয়ে রইলেন। মনে মনে বললেন, এই ছেলেটা যদি আমার মেয়ের বর হয় তাহলে সত্যিই আমার মেয়ে ভাগ্যবতী। এরপর সিফাতকে যেতে বলে আবারও মাদ্রাসার শিক্ষকের সাথে কথা বললেন। সিফাতের কেউ নেই। এই মাদ্রাসার শিক্ষক তাকে কোথাও পেয়েছিলেন। তারপর থেকে সে এই মাদ্রাসায় থাকে, এখানেই পড়ালেখা করে। তার অভিভাবক বলতে ওই শিক্ষকই। জমশেদ আলী ওই শিক্ষকের সাথে কথা বললেন। উনি দেরি করতে চান না। আগামীকাল যাওয়ার সময় মেয়ের সাথে মেয়ের জামাইও নিয়ে যেতে চান। বিয়ের কথাবার্তা শেষ হলো। আজ রাতে সিফাত নাবিলার শুভ পরিণয় সম্পন্ন হবে। শমশেদ আলী আর জমশেদ আলী সুখবর নিয়ে চললেন বাড়ির পথে। মুখে তাদের দীপ্তজল হাসি। সিফাত আনমনে বসে আছে আম গাছের নিচে। হাইসাম তখন সেখানে এসে উপস্থিত হল। সিফাতকে বলল, কিরে, আজ দেখি আসরের আগেই এখানে এসে হাজির হয়েছিস? হাইসাম সিফাতের জিন বন্ধু। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে। এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে তাদের মধ্যে তেমন কথা হয় না। প্রতিদিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত দুইজন এই আম গাছের নিচে বসে কথা বলে। তারপর যে যার জায়গায় চলে যায়। হাইসামকে দেখে সিফাত বলল, না রে দোস্ত, তেমন কিছু না। তোর বিয়ে ঠিক হয়েছে তাই না? তুই জানলি কি করে? আবারও বোকার মতো প্রশ্ন করছিস। ও, আমি আসলে মাঝে মধ্যেই শেখর ভুলে যাই। সেটা তো দেখছি। আচ্ছা বাদ দে, বিয়ে ঠিক হয়েছে তো এটা নিয়ে এত চিন্তার কি আছে? চিন্তার বিষয় কি সেটা তুইও জানিস। তাহলে তুই না করে দে, এই বিয়ে করবি না? সে উপায়ও নেই। মাদ্রাসার যে শিক্ষক আমাকে আশ্রয় দিয়েছিলেন, যিনি আমাকে নিজের সন্তানের মতো বড় করেছেন, ওনাকে গিয়ে এই কথা বলা আমার পক্ষে সম্ভব না। তাছাড়া নাবিলার প্রতিও তো আমার কেমন একটি আসক্তি জন্মে গিয়েছে। শোন, এত বুঝে লাভ নেই। আমার মনে হয় তুই তাদেরকে না করাটাই ভালো হবে। দেখি কি করা যায়। এরপর অনেকক্ষণ দুই বন্ধু কথা বলল। কথা বলতে বলতে হাইসা বলেই উঠল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। আর কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হবে। তুই যা তাড়াতাড়ি। সবাই আবার তোর খোঁজ করবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, যদি বিয়ে হয়েও যায় তবে বিয়ের সময় তুই থাকিস কিন্তু। শুধু বিয়ে কেন, তোর বাসরেও থাকবো। হাইসামের কথা শুনে সিফাত হেসে বলল, বড্ড দুষ্টু হয়ে গেছিস তুই, হ্যাঁ? আচ্ছা তাহলে আমি যাই। এই বলে সিফাত আম গাছের নিচ থেকে উঠে মাদ্রাসার ভেতর রওনা হলো।